থামছে না ভারতের পুশিন চেষ্টা, 4 জেলায় শূন্য রেখায় অর্ধ শতাধিক মানুষের অবস্থান। সতর্ক বিজিবি, মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। 2.5 মাস ব্যবধানে পদ্মায় ফের বাস ডুবি, যাত্রী নামানোই এবার প্রাণে রক্ষা। চালক হেলপারকে উদ্ধার, 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের 2 দল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, থমথমে এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। রপ্তানি আর লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে তৈরি পোশাক শিল্প, নীতি কৌশলে এগিয়ে ভারত ভিয়েতনাম, প্রতিযোগিতার বাজার দখলে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব। এবং জুলাইয়ের শেষ সপ্তাহে খুলছে মুন্সিগঞ্জের পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক, শেষ মুহূর্তের প্রস্তুতি, নানা জটিলতায় আটকে আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটার ঢালাই। বাংলা সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। থামছেই না ভারতের পুশিন চেষ্টা। পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে সীমান্ত দিয়ে নারী, শিশুসহ প্রায় 100 মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শূন্য রেখায় অবস্থান নেয় তারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক গ্রামবাসীও। সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরের বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁর সাপাহারের কুলমুডাঙ্গা 238 নম্বর পিলার সংলগ্ন সীমান্ত চৌকি দিয়ে গেল রাতে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তের শূন্য রেখায় আটকে যায় তারা। রাত থেকেই নোম্যান্স ল্যান্ডে আছেন ঠেলে পাঠানোরা। তারা বাংলাদেশি নন বলে জানায় বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনেই ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশুসহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেননি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল তল্লাশি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁর সাপাহারের কর্মডাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, নওগাঁর সাপাহারের যে সীমান্ত, সেই সীমান্ত পয়েন্টে আমরা এই মুহূর্তে রয়েছি। গেল রাত 3টার দিকে এই পুশিনের চেষ্টা করা হয়েছে। 17 জন, মোট 17 জনের মধ্যে 4 জন শিশু রয়েছে, 6 জন নারী এবং বাকি 7 জন পুরুষ রয়েছে। আমরা যে সীমান্তের একেবারে কিন্তু শূন্য রেখায় এই মুহূর্তে এই যে পুশিন যাদের চেষ্টা করা হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে, তাদের মতো অবস্থান নিয়েছে এবং একটি বট গাছের নিচে তারা গেল রাত থেকে এখন পর্যন্ত এই সন্ধ্যা পর্যন্ত তাদের এই অবস্থান। মাঝামাঝি শূন্য রেখায় তারা অবস্থান করছে। পাশে রয়েছে বিএসএফ, অপোজিটে রয়েছে বিজিবি এবং বিএসএফ বিজিবির মাঝে যদিও আমরা যতদূর জানতে পারছি একটি পরামর্শ চলছে, আলোচনার চেষ্টা চলছে। যেহেতু তাদেরকে পুশিং এ ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে যেন পুনরায় ব্যাক করা হয়। আমরা স্থানীয়ভাবে এখানে কথা বলে যা জানতে পারছি, যাদেরকে পুশিং এ ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে এদের সুনির্দিষ্ট কোনো কাগজপত্র এখনো তারা দেখাতে পারেনি। যদিও যশোর বা বিভিন্ন জেলার কথা বলা হচ্ছে তাদের বাড়ি এবং নারী পুরুষের এই অবস্থানে আমরা যে শূন্য রেখায় রয়েছি আসলে একটি অপতৎপরতা হিসাবেই দেখছে বিজিবির
বিজিবির পক্ষ থেকে, এবং বিজিবি তাদের যে তৎপরতা, সেই তৎপরতার পাশাপাশি সমঝোতা বা যে লেভেলের আলোচনা চালানো, সেটাও তারা চালিয়ে যাচ্ছেন। সব মিলে কিন্তু গেল রাত থেকে এখন পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত একেবারে শূন্য রেখায় এই নারী পুরুষের আমরা এই অবস্থানটা দেখছি, এবং তারা বেশ অমানবিক অবস্থায় এখানে অবস্থান করছে। এবং গত বেশ কিছুদিন ধরে কিন্তু এই জাতীয় যে অপতৎপরতা বা এই তৎপরতা রোধে প্রশাসনের একটা শক্ত নজরদারি আমরা দেখে আসছিলাম। তার মাঝেই গেল রাতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পুশিং করার যে চেষ্টা, সেটি তারা প্রথম দিকে ঠেকিয়ে দিয়েছে, পরে একটি ব্রিজের নিচ দিক দিয়ে তাদেরকে আবার কিন্তু ব্যাক করানো হয়েছে। সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত পয়েন্টের চকচকি যে মাঠ, সেই মাঠের একেবারে সীমান্ত শূন্য রেখায় এই মুহূর্তে তাদের এই অবস্থান। এবং রাতের পরবর্তী ধাপে যে কার্যক্রমগুলো রয়েছে বিজিবির পক্ষ থেকে তারা তাদের মতো করে জানানোর কথা জানিয়েছে। পাশাপাশি এই জাতীয় তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্কতা এই মুহূর্তে কিন্তু তারা চালাচ্ছেন, এমন কথা বিজিবির পক্ষ থেকেও জানানো হয়েছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত এই শূন্য রেখায় তাদের যে অবস্থান, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। পরের ধাপে কি হয় সেটা আমরা দর্শকদের পরের ধাপে আবার জানানোর চেষ্টা করব। এই ছিল সার্বিক এই শূন্য রেখায় পুশিনের চেষ্টার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 মার্চ থেকে 5 জুন, সময়ের দূরত্ব প্রায় 2.5 মাস, কিন্তু জায়গাটা একই, দুর্ঘটনাও একই ধরনের। আগেরবার 26 জনের প্রাণ ঝরলেও ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নিয়ম মানার কারণে এবার বেঁচে গেল অনেকগুলো প্রাণ। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দু উপজেলার দৌলতদিয়ায় ফেরি থেকে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়ায় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ বাহিনী আমাদেরকে ফেরিঘাট থেকে সবাইকে বাস থেকে নামতে বলে, তো আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে বাসটা হচ্ছে আপনার ফেরিতে যখন উঠতে গেছে এত স্পিডের সঙ্গে আসতে ওটা মানে একদম ফেরির উপর উঠে ভেঙে নিচে চলে গেছে। আজকে যে মানুষ যাত্রী যে কোনো হতাহত হয়নি, এটার জন্য সম্পূর্ণ আজকে পুলিশের অবদান। দেশবাসী যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা অবশ্যই বাস থেকে আপনারা নিজ উদ্যোগেই নামবেন, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে হয়তো বাঁচা সম্ভব হবে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এরা গাড়ির রেস্ট দেয় না, নিজেরাও রেস্ট নেয় না, এগার ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই নৌরুটে যে ফেরিগুলো চলে এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল ফিটনেসবিহীন, যে কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর কত দুর্ঘটনা ঘটলে প্রশাসনের টনক নড়বে? দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে। এদিকে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আমাদের ঘাটের কোনো ত্রুটি বা কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা বা কি কারণে ভবিষ্যতের জিনিসগুলোকে আরো কিভাবে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে আসা যায় সেই কাজটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ গেল 7 জনের। সিরাজগঞ্জে স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে চালকের।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেগুল্লা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সামনে অ্যাক্সেল ভেঙে গেলে সড়কের ওপর পড়ে যায় ভ্যানটি। এ সময় এনায়েতপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ আরোহী স্বামী স্ত্রী মারা যান। আহত হন একজন। নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়িটা কন্ট্রোলে নিতে পারেনি, এসে ওই ভ্যানই মেরে দিয়েছে এবং কাছে মেরে দিয়েছে। স্বামী স্ত্রী এবং এই ভ্যান চালক এখানকারই মেগুল্লারি ভ্যান চালক, তাদের সবার পরিচয় পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 42 মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। প্রাণ হারান অটোরিকশার আরোহী স্বামী স্ত্রী ও তাদের শিশুপুত্র। একই পরিবারের 5 জন তারা ছিল সিএনজির মধ্যে। এর মধ্যে ড্রাইভার সহ 3 জন মারা গেছে। কাউসারের ওয়াইফ মারা গেছে, এখন কাউসারের একটা বাচ্চা আছে, ছোট ছেলে 7-8 বছরের ছেলেরা করে মারা গেছে। পিকআপ আর একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সবাই হসপিটালে চলে আসে, হসপিটালে এসে জানতে পারি স্যার 3 জনেই মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা আছে আমরা সবকিছু নেব। এছাড়া একই জেলার সরাইলের বাড়িউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়ায় 2 দল গ্রামবাসী। এ সময় 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এখনও থমথমে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে 2 দল গ্রামবাসী। জেলার গোপালপুর ও ভুয়াপুর উপজেলার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে 144 ধারা জারি করে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। আগুন দেয়া হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমার বাড়ি ঘর ভেঙেছে, আগুন ধরে 7 লাখ টাকা নিয়ে গেছে গা। আমদানি আমার খুব দাম নিছে। ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে গা, আগুন ধরে পুড়িয়ে দিছে। কোন আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে পুরো এলাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরই স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সময় সংবাদ, টাঙ্গাইল। স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন করে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে তৈরির ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী। এ ভবনেই কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন স্বাধীনতার ঘোষক। এখানে সংরক্ষিত তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিল। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনটির দেয়াল, ছাদ, সিঁড়ি সহ নানা স্থান পরিদর্শন করেন তারা। প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে জাদুঘরটি। এর অনেকগুলো রুম আমরা দেখেছি খালি, কারণ এটা রেনোভেশন হচ্ছে। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। স্বাধীনতা বিরোধী যারা 71 সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করবেন। সংবাদ প্রচারে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ করছে না সরকার, জানালেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ
গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের উপরে যেভাবে মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের উপরও আস্থার ঘাটতি হতে পারে। মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানালেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে প্রতিষ্ঠা হবে না ন্যায়। দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার নুরানি মাদ্রাসা মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। পরে মসজিদ চত্বরে গাছের চারা রোপণ করেন তারা। ছেঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে দলীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপি নেতাদের। তাহলে বাংলাদেশ এমনভাবে উঠে দাঁড়াবে এই বাংলাদেশটা উদ্ধার করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। শেষে আমরা যেন নিজের বিবেকবোধের সাথে আমরা যেন আমাদের প্রত্যেকটা মানুষের সাথে ইনসাফটা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যেন ন্যায়টাকে ন্যায়, ভালোটাকে ভালো, সত্যটাকে সত্য বলার মতো সৎ সাহস রাখি। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে দেশের তৈরি পোশাক শিল্প। এজন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপ আমেরিকায় সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে সামনে আনছেন উদ্যোক্তারা। এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে আসছে বাজেটে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শুল্ক পরিশোধেরও ছাড় চেয়ে প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে $39 বিলিয়ন বেশি রপ্তানি ঘরে তোলার পর চলতি অর্থ বছরের জন্য $44.5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ মে পর্যন্ত 11 মাসে এসেছে $35.31 বিলিয়ন। বৈশ্বিক নানা সংকটে ইউরোপ আমেরিকার বাজারে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে কমে গেছে ভোক্তা ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নানা রকম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, যে কারণে বিক্রি কমে গেছে ইন্টারন্যাশনালি। আন্তর্জাতিকভাবে যখন বিক্রি কমে যায় তখন আমাদের অর্ডার সংখ্যা কমে যায়। এই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের রপ্তানির যে একটা প্রবৃদ্ধি ছিল সে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দরদাম নিয়েও কড়াকড়ি করছে। বাজার মন্দার কারণে চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত ক্রয়োদশ কমলো, পরের 3 মাসে ক্রয়োদশ বাড়বে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। কাজ কিন্তু ওই পরিমাণ এই মুহূর্তে নেই। সো কাজ এখন হয়তো সামনে ঢুকবে, এগুলি আপনার এক্সপোর্ট হইতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমটাতে একটু পিক আশা করতেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারত নানা কৌশলে ক্রেতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন গার্মেন্টস মালিকেরা। এজন্য আসছে বাজেটে গার্মেন্টস শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। ট্যাক্সেশন 1% যেটা আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয় ডিউরিং আমরা যখন রেমিটেন্স আমরা রিসিভ করি, সেটাকে কমিয়ে 0.65 নিয়ে এসে সেটাকে মূল ট্যাক্সেশন হিসেবে ধরে আমাদেরকে যেন আর আশেপাশের কোনো ট্যাক্স ধার্য করা না হয়, ওটা থেকে অব্যাহতি চেয়েছি। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2100টি গার্মেন্টস এবং বন্দরনগরী চট্টগ্রামে 464টি কারখানা রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছে 40 লাখের বেশি শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্পের 1.5 কিলোমিটারের ঢালাই এখনও বাকি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক যোগাযোগ সহজ করতে 2022 সালে শুরু হয় মুক্তারপুর পঞ্চবটি সড়কের আধুনিকায়ন। এই প্রকল্পের একটি অংশ পঞ্চবটি চর সৈয়দপুর দ্বিতল সড়ক। চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে 6.28 কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল সড়ক। 36 ফুট চড়া 2 লেনের দ্বিতল সড়কের 90 মিটার পরপর এক্সপানশন জয়েন্ট এবং পিচ ঢালাই টপ লেয়ার স্থাপনের প্রস্তুতি চলছে। এরপরই হবে রোড মার্কিং। দ্বিতল সড়কে গুনতে হবে টোল। তবে 54 ফুট চড়া 4 লেন বিশিষ্ট নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। টোটাল এলিভেটেড রোডের লেন্থ হতেছে 8.68 কিলোমিটার
এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। জুলাইয়ের শেষ নাগাদ এলিভেটেড রোডটা, দ্যাট মিনস দ্বিতল সড়কটা আমরা জনগণের জন্য মুক্ত করে দেব। তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের প্রায় ১.৫ কিলোমিটারের ঢালাই এখনো বাকি। প্রকল্পের দীর্ঘ শত্রুতায় ভোগান্তিতে স্থানীয়রা। রাস্তাটা চালু হয়ে গেলে ভোগান্তি অনেক কমে যাবে। এটা শেষ হলে আমাদের সবার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। উপরে ওঠা নামার এটা কাজ চলমান বর্তমানে। আগামী ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। টোটাল প্রোগ্রেস আমাদের এখন পর্যন্ত প্রায় 93%। হোপফুলি টোটাল প্রজেক্ট আমরা হ্যান্ডওভার ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলব। ২,২৪২ কোটি ৭৭ লাখ টাকার মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৪%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. ডাম্পিং স্টেশন না থাকায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশ এখন ময়লার ভাগার। অথচ ৯ বছর আগে শ্রীপুরে শোধনাগার নির্মিত হলেও চালু করা যায়নি নানা জটিলতায়। এমন বাস্তবতায় সরকারের দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক থেকে শুরু করে মহল্লার অলিগলি সবখানেই আবর্জনার স্তূপ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সড়ক, মহাসড়ক সবখানেই দেখা যায় ময়লা আবর্জনা। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশেই ফেলা হচ্ছে গৃহস্থলী ও কারখানার রাসায়নিক বর্জ্য। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। শিল্পাঞ্চল খ্যাতি পাওয়া এই শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। নাগরিক সেবার মান উন্নয়নে এখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করলেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই, যার ভুক্তভোগী এখন পুরো দেশবাসী। মহাসড়কের উপর কেমিক্যালযুক্ত এসব ময়লা খালবিল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীতে। দুর্গন্ধ, রাস্তাঘাট দিয়ে যাইতে পারি না, বাতাসের সাথে এই জিনিসগুলো মিশতেছে, এটার কারণে অনেক ধরনের রোগবালাই হতে পারে। অথচ প্রায় ৯ বছর আগে আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। অত্যাধুনিক এই স্টেশনের নির্মাণ কাজও শেষ হয় অনেক আগেই। তবে বিপত্তি বাধে বন বিভাগের আপত্তিতে। ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় বনের জমি থাকায় তা পৌরসভাকে ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি। অবশেষে সেই অনুমতি মিললেও এবার বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাস্তাটা ব্যবহারের জন্য আপনার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি। কিন্তু আমাদের আরেকটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের সংযোগের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আমরা পত্র প্রেরণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েস্ট প্ল্যান্টটা রয়েছে সেটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমরা পার্মানেন্টলি এই ময়লার একটু সমাধান করতে পারবো। স্থানীয় সংসদ সদস্য জানান, শিল্প এলাকার প্রতিটি ইউনিয়নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ডাম্পিং স্টেশন থাকা দরকার। যদি ডাম্পিং স্টেশন থাকে তাহলে আমরা সেই জায়গায় আমরা ময়লা ফেলতে পারবো। আমরা নানানভাবে জায়গা বের করার চেষ্টা করছি যে কোথায় আসলে ডাম্পিং স্টেশন করা যায়। আবর্জনা থেকে মুক্তি না মিললেও বর্জ্য অপসারণের জন্য নিয়মিত কর আদায় করছে শ্রীপুর পৌর কর্তৃপক্ষ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। টাঙ্গাইলের কালীহাতিতে একানি খালে দীর্ঘদিন ধরে খামারের বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে প্রতিবেদন। এভাবেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে খামারের বর্জ্য। দুর্গন্ধ আর দূষণের কবলে টাঙ্গাইলের কালীহাতির একানি খাল, ভোগান্তিতে স্থানীয়রা। একসময় কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার হতো এই খালের পানি। এলাকাবাসী জানান, খালের পাশে প্রায় 10 বছর আগে গড়ে ওঠে 2টি মুরগি ও একটি গরুর খামার। এরপর থেকে একে একে খাল পাড়ে গড়ে ওঠে আরও কয়েকটি খামার। অভিযোগ রয়েছে, খামারের বর্জ্য ফেলা হয় খালের একাধিক স্থানে। দূষণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও সমাধান মেলেনি বলে জানান স্থানীয়রা। মল যেগুলো আছে এগুলোর গন্ধে চলাফেরা করা যায় না। তাদের কইলে তো তারা করে না, কোনো নেয় না, উদ্যোগ নেয় না, কোনো কিছু তোয়াক্কার করে না। তোয়াক্কার না করে ওনাদের এই খালের মধ্যে শুকনা খালের মধ্যে মল ফেলা। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি খামার মালিকরা। খাল দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত
কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো পোলট্রি ফার্ম চালানোর কোনো সুযোগ নেই। সে বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো এবং তাকে নির্দেশনা প্রদান করা হবে যাতে অতি দ্রুতই এই বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বংশা নদীর শাখা একানি খাল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের চনপাড়া ডেমরা সেতুতে ফাটল, ঝুঁকি নিয়ে চলাচল। ফরিদপুরে ভঙ্গুর সেতু নিয়ে ভোগান্তিতে 20 গ্রামের মানুষ। মাঝখানে গর্ত থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মাদারীপুরে হামস সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও চালু হচ্ছে না কোটি কোটি টাকা ব্যয় নির্মিত 10,000 আইসিইউ ইউনিট। অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। আইসিইউর সেবা না পাওয়ায় মুমূর্ষ রোগীদের পাঠানো হয় ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেলে। এতে খরচের সঙ্গে বাড়ছে ভোগান্তি। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল সংকটে চালু করা যাচ্ছে না আইসিইউর সেবা। শাহাদাত আকুনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। আমার বাচ্চারা ঢাকা রেফার করছে, কিন্তু টাকা পয়সার লেগে আমরা যাইতে পারতেছি না। মাদারীপুর সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা শাহিদা বেগম 6 মাসের সন্তান ফাহিমকে ভর্তি করেন 250 শয্যা জেলা হাসপাতালে। হামে আক্রান্ত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্বামী ফরিদ চকিদার রাজমিস্ত্রির কাজ করেন। অর্থাভাবে মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারছেন না ফাহিমের বাবা মা। একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষ রোগীর। অথচ জেলার 13.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 250 শয্যার হাসপাতাল। কেনা হয় 3 কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে 2023 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছে ইউনিটটি। অথচ আজও মিলছে না সেবা। ডাক্তার বলছে ঢাকা লয়া যাইতে, আমরা তো গরিব, আমরা যাইতে পারি নাই। এখানে যদি আইসিইউ থাকতো তাহলে আমরা এখানে আইসিইউ সেবাটা পাইতাম। এখানে কোনো আইসিইউ নাই, আছে কিন্তু সেবা পাচ্ছি না আমরা। লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি থাকলেও 24 ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের 7ম তলার এই রুমটি। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। আইসিইউটা চালু না হওয়ার ফলে একদিকে যেমন টাকার অপচয় হচ্ছে, অপরদিকে মুমূর্ষ রোগীদের জীবনহানি হচ্ছে। অবশ্য শিগগিরই আইসিইউর সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় সিভিল সার্জন। আইসিইউতে এবং 250 শয্যা হাসপাতাল দুইটাতেই সরকারিভাবে পদায়িত জনবল নেই। খুব দ্রুতই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো এবং মাদারীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা 250 শয্যা হাসপাতালের মাধ্যমে এবং আইসিইউর মাধ্যমে দিয়ে তাদের চাহিদা পূরণে আমরা অনেকটাই সক্ষম হতে পারবো। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 266টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। শিশু কিংবা বৃদ্ধ, মুমূর্ষ যে কোনো রোগীর জন্য আইসিইউ সেবা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে রোগী, তবে কেন এই আইসিইউ সেবা চালু হচ্ছে না সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ফরিদপুরে মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানান, ভাঙার চন্দি দাসদের ময়না বেগম ও তার স্বামী আয়নাল দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করছিলেন। বিভিন্ন সময় তাদের পুলিশ আটক করলেও জামিনে জেল থেকে বের হয়ে পুনরায় শুরু করেন মাদক ব্যবসা। বারবার সতর্ক করা হলেও তারা ব্যবসা বন্ধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে সকালে মাদক ব্যবসায়ের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে ফেলে ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী। কুড়িগ্রামে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 50টির বেশি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভোরে ভুরুঙ্গামারী শহরের একটি বাজারে আগুন লাগে। স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ছোট বড় 50টি দোকান। বাজারে কাপড়, কসমেটিক্স, ফলের সহ বিভিন্ন পণ্যের দোকান ছিল। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন। ক্ষতির পরিমাণ নিরূপণেও কাজ করছে তারা। বান্দরবানে আগুনে পুড়ে গেছে 9টি বসতঘর। সকালে শহরের বালাঘাটা মার্কাস গলিতে তপন নামে এক ব্যক্তির ঘরে হঠাৎ আগুন লাগতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা 9টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা স্থানীয়দের।
খুলনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশালের কাশীপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রফিক হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। কলহের জেরে গত 28 মে সাবেক শাশুড়ি ও স্ত্রীর প্রথম ঘরের 2 সন্তানকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে লুকিয়ে রাখে রফিক। পরদিন সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকায় একটি বাসা থেকে উদ্ধার হয় মরদেহ। এ ঘটনায় রফিককে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করে 2 শিশুর বাবা। ফরিদপুরে নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে উদ্ধার হয়েছে ট্রাক্টর চালকের মরদেহ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জয় বিশ্বাস। সকালে চর ভদ্রাসনের বালুরঘাট এলাকার পদ্মা নদীতে ট্রাক্টরের কিছু অংশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, মধ্যরাতে ডাকাতির খবর পেয়ে দুপচাচিয়ার তিরিগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে চৌমুহনী এলাকার একটি বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় দেশীয় অস্ত্র ও 120 পিস ইয়াবা ট্যাবলেট। এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলেও জানায় পুলিশ। দেখছেন বাংলার সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর দাঁড়িয়ে থাকা চনপাড়া ডেমরা সেতুটি এখন আর শুধু একটি পুরনো অবকাঠামো নয়, এটি পরিণত হয়েছে এক ভয়াবহ ঝুঁকির প্রতীকে। ফাটল, রড বের হয়ে যাওয়া ও কাঁপতে থাকা কাঠামোর কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত মানুষ। তবে ঝুঁকিপূর্ণ ঘোষণা থাকলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। রাশিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 3 দশক আগে নির্মিত এই সেতুটি একসময় আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, কিন্তু এখন পিলার ফেটে যাওয়া, পলেস্তরা খসে পড়া এবং কাঠামো দুর্বল হয়ে পড়ায় এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী এই সেতু দিয়ে চলাচল করছে। এলজিডি সেতুটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের ভাষায় এটি এখন এক ধরনের মৃত্যুফাত। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কার্যত কোনো বাধাই নেই। বালুবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের সময় সেতু কেঁপে ওঠে, ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে, ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে 2টা গাড়ি ক্রস করতে পারে না, একবারে ঝুঁকিপূর্ণ। কতবারই করছে বান্টন দিচ্ছে কি করানোর লিগে, তারপরে গাড়িও যেসব বড় বড় ওই গাড়ি রাতের অন্ধকারে, যখন রাতের 10টার পরে লোক কম থাকে, তখন মনে করেন বাহারে সুন্দর ভেঙ্গে ভেঙ্গে ঠেলা জায়গা পিক আপ গুলো, এইগুলো বড়গুলো গাড়িগুলো নতুন করে কাজ করা দরকার, কারণ যে কোনো সময়টা হয়ে যেতে পারে। দ্রুত এই ব্রিজটা যদি হয়, তাহলে এই রূপগঞ্জ আর ঢাকা যোগাযোগটা আর কি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং দ্রুত কাজ করার চেষ্টা চলছে। এলজিডি প্রতিমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করেছেন যে ব্রিজটি যাতে পুনর্নির্মাণ করা হয়। আমরা জেলার মিটিংয়ে উপস্থাপন করেছি। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে, আমরা এটা আশা করছি যে নেক্সট বাজেটে এই ব্রিজটি অনুমোদন দেয়া হবে। 1991 সালে প্রায় 100 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 12 ফুট। সময় সংবাদ, রূপগঞ্জ। ফরিদপুরের সালথায় একটি সেতুর ভঙ্গুর দশায় ভোগান্তিতে অন্তত 20 গ্রামের মানুষ। প্রতিদিন সেতু পেরিয়ে গন্তব্যে যেতে বেগ পেতে হয় তাদের। এমনকি মাঝখানে ভাঙা গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন ও প্রকৌশল বিভাগ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জীর্ণ সেতু, ভেঙে পড়েছে 2 পাশের রেলিং, মরিচা ধরেছে রডগুলোয়, এমনকি মাঝে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। এমন দশা ফরিদপুরের সালথার কাকদি গ্রামের খালের ওপর নির্মিত সেতুর। 1991 সালে 22 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। এরপর অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খসে পড়েছে পিলারের পলেস্তারা, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কাও রয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হতে হয় ব্যবহারকারীদের। যাতায়াত পারাবার খুবই অসুবিধা আমাদের। ইউনিয়নের লোক কোনো মালামাল আনতে পারে না, যদিও আনে
3 মাইল ঘুরে আনতে হয়। 2000 টাকা গাড়ি ভাড়া, ওখানে আমরা 10,000 টাকা আমাদের গাড়ি ভাড়া যায়। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা যাতে হয়। তবে নতুন করে সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে একটা নতুন ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রকল্পটা পাশ হলেই আমরা দ্রুতই এখানে নতুন একটা ব্রিজ নির্মাণ করতে পারবো। উক্ত ব্রিজের কাজের যে প্রক্রিয়া সেটা এখন প্ল্যানিং কমিশনে পেন্ডিং আছে এবং খুব দ্রুতই আমরা আশা করছি সব প্রক্রিয়া শেষ করে আমরা ব্রিজের নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সালথার 3টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। সময় সংবাদ, ফরিদপুর। নওগাঁর হাটে বেড়েছে আমের সরবরাহ। গোপালভোগ, নাগফস্তি, হিমসাগর ও ল্যাংড়া সহ বাহারি আমে ভরপুর বাজার। এবার জেলায় 4.5 লাখ টন আম উৎপাদনের আশা ব্যবসায়ীদের। তবে মৌসুমের শুরুতেই আমের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। রবিউল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। কাঁচা পাকা আমের সুবাসে মুখরিত চারপাশ। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে যাচ্ছে পাইকারি বাজারে। নওগাঁয় গোপালভোগ, হিমসাগর, নাগফজলি ও ল্যাংড়া আমের সরবরাহ বাড়ছে বাজারে। তীব্র তাপদাহের কারণে এবার একসঙ্গে পেকে গেছে বিভিন্ন জাতের আম। এতে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম না পাওয়ার হতাশ চাষিরা। তবে কম দামে আম কিনতে পেরে খুশি ক্রেতারা। আমের আমদানি ভালো, তবে বাজারটা একটু কম। এখন বাজারে যদি এভাবে প্রোগ্রেস হয় তাহলে আমরা কৃষক মারা যাব। যত খরচ তাতে কিভাবে কৃষক বাঁচবে? কৃষক তো লস এই বছর। ব্যাপারীরা এখনো আসে নাই, ব্যাপারীরা আসলে আমের দাম বেশি হবে বলে আশা রাখি। 40 থেকে 50% হচ্ছে লস হচ্ছে, কারণ গত বছর এই আমগুলো শুরুর দিকে 2000, 2500 এইভাবে মন ছিল, সেটা এই বছর ধরা হয়েছে 1000-1200, প্রায় অর্ধেকে নেমে আসছে। জুনে শুরু হওয়া আম নামানোর এই মহোৎসব চলবে আগস্টের শেষ পর্যন্ত। বাহারি জাতের আমে ভরপুর সাপাহারের এই হাট। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন, আর বাজার ব্যবস্থাপনা ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। বরিশাল মাদারীপুর সীমান্তে হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের পৌরাণিক গ্রন্থ রামায়ণের কাহিনীর উপর ভিত্তি করে রচিত রামযাত্রাপালা। মনোমুগ্ধকর অভিনয়ে ফুটিয়ে তোলা যাত্রাপালা দেখতে ভিড় করেন কয়েক হাজার দর্শক শ্রোতা। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের এককালের প্রধান অনুষঙ্গ রামযাত্রাপালা। সেটিকে ফিরিয়ে আনতে বরিশালের গৌরনদীর মেদাকুলে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল যাত্রাপালা। অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পৌরাণিক গ্রন্থ রামায়ণের কাহিনী। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে এমন আয়োজনে মুগ্ধ দর্শকরা। এটা মেদাকুলের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এবং অত্যন্ত আনন্দ। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। আমরা সব পরিবারে এখানে আসছি অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানকে ঘিরে সড়ক ও পাশে থাকা দিঘি সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। মা প্রতিমার নাট্য সংস্থার 40 জন শিল্পী এতে অংশ নেন। আমরা যখন ধর্মীয় যাত্রাপালা করি তখন এই ধর্ম প্রচার, হিন্দু ধর্মের যে প্রচারটা, এই প্রচারটা মানুষ অনেক ভালোভাবে নেয়। আগত দর্শক ও ভক্তবৃন্দের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে আয়োজক কমিটি। আগামীতে বড় আকারে অনুষ্ঠান সাজানোর পরিকল্পনার কথা জানায় তারা। এটা আজকে 30 বছর ধরে এই উদযাপন করে যাইতেছি। আমাদের অনেক ভক্তবিন্দুর জন্য আমাদের অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়। আরো বড় করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। একতা লোকনাথ সংঘের আয়োজনে 2.5 যুগ ধরে প্রতি বছর এই দিনে হয়ে আসছে এমন ধর্মীয় উৎসব। রোববার রাতে মহোৎসব ও শ্রীমৎ ভগবত পাঠের মাধ্যমে শেষ হবে বুধবার থেকে শুরু হওয়া 5 দিনের এই উৎসব। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, বরিশাল। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজবিনা। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।